মোসাদ কি নামটি শুনে চমকে উঠলেন? চমকে ওঠারই কথা। পৃথিবীতে কুখ্যাত সব গোয়েন্দা সংস্থার নাম এলে প্রথমেই আসবে মোসাদের কথা। বিশ্বের গোপন সব মিশন সফলের ক্ষেত্রে মোসাদের ঝুড়ি মেলাভার। তারা আচমকায় শত্রুর এলাকায় প্রবেশ করে নিজেদের মিশন সফল করে চলে আসে। ১৯৪৯ সালের ১৩ই ডিসেম্বর গোয়েন্দা সংস্থা মোসাদ গঠন করা হয়। সংস্থাটির দায়িত্ব ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং পৃথিবীব্যাপী গোপন মিশনগুলো পরিচালনা করা। প্রতিষ্ঠাকাল থেকে মোসাদ সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছে ইরান হামলায়। ১৩ই জুন ২০২৫ রাতটি ছিল শুক্রবার। ইরানের আকাশে তখন শুনশান নীরবতা বিরাজ করছে। দেশটির গুরুত্বপূর্ণ সব ব্যক্তিরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু হঠাৎ করেই ইরানের আকাশ সরব হয়ে ওঠে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার দিকে একাধিক ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন উড়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই ড্রোনে থাকা বিস্ফোরকগুলো তার লক্ষ্যবস্তুতে আঘাত করে ফেলে। ইসরায়েলের এই হামলায় শহীদ হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং তেহরানে অবস্থিত ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও পদার্থবিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি। মোসাদের গোপন এই মিশনের নাম দেয়া হয় অপারেশন রাইজিং লায়ন। ১৪ই জুন ২০২৫ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক আর্টিকেলে বলা হয়, অপারেশন রাইজিং লায়ন সম্পর্কে এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানান, ইরানের দ্বিতীয় স্তরে যেসব কমান্ডার ও শাসন ব্যবস্থার কর্মকর্তাদের ইসরায়েল হত্যা করতে পারে বলে মনে করত, তাদের আগেই হুমকি দিয়ে বার্তা পাঠিয়েছে মোসাদ। কেউ দরজার নিচ দিয়ে চিঠি পেয়েছেন, আবার কেউ ফোন কল পেয়েছেন, কিংবা কারো স্ত্রীকে ফোন করে হুমকি দেয়া হয়েছে। এই বার্তাগুলোর লক্ষ্য ছিল ওই কর্মকর্তারা কে কোথায় আছেন এবং তারা মোসাদের নাগালেই আছেন এটি তাদেরকে জানিয়ে দেয়া। এটাই মোসাদের প্রথম হামলা নয়। সারা বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে বিগত ৭০ বছর ধরে গুপ্তহত্যা মিশন চালাচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। বিভিন্ন দেশে নানা কৌশল ব্যবহার করে ২৭০০টিরও বেশি হত্যা মিশন চালিয়েছে সংস্থাটি। কখনো টুথপেস্টে বিষ মিশিয়ে পার্সেল বিস্ফোরণ, সশস্ত্র ড্রোন, গাড়ি বোমা হামলা, আবার কখনো বা স্নাইপার দিয়ে গুলি করা সহ বিভিন্ন কৌশল অবলম্বন করে এসব হত্যা মিশন পরিচালিত করে সংস্থাটি। এসব হত্যাকাণ্ডের দায় যেন মোসাদের ওপর না পড়ে, তাই কোনো প্রকার প্রমাণ রাখা ছাড়াই রহস্যজনকভাবে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়ে থাকে। মোসাদের এই নৃশংসতার শিকার হয়েছেন অনেক মুসলিম বিজ্ঞানীরা। এমনকি মুসলিম দেশগুলোয় বিভিন্ন প্রকল্প কাজে নিযুক্ত থাকা অমুসলিম বিজ্ঞানীরাও মোসাদের কালো ছায়া থেকে রক্ষা পায়নি। প্রতিপক্ষ রাষ্ট্রের বিজ্ঞানী যারাই বিজ্ঞান, প্রযুক্তি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে অবদান রাখেন, তাদের ও জনপ্রিয় মুসলিম ধর্মীয় নেতাদের হত্যার জন্য নিয়মিত এসব কৌশল প্রয়োগ করে আসছে দেশটির গোয়েন্দা সংস্থাটি। দেশটির জাতীয় দৈনিক ইয়েদিয়ত আহারোনটের গোয়েন্দা বিষয়ক প্রতিনিধি রনিন বার্কম্যান তার লেখা নতুন বইয়ে এমন দাবি করেছেন। এছাড়াও সম্প্রতি রাইজ অ্যান্ড কিল ফাস্ট, দ্য সিক্রেট হিস্টোরি অফ ইসরায়েলস টার্গেটেড অ্যাসাসিনেশনস নামে একটি বই প্রকাশিত হয়েছে। প্রায় ১০০০ সাক্ষাৎকার ও কয়েক হাজার নথির উল্লেখ করে ৬০০টি পৃষ্ঠার এই বইটিতে দাবি করা হয়, ইসরায়েল দেশটি যুদ্ধের বিকল্প হিসাবে মোসাদকে দিয়ে এই গুপ্তহত্যাগুলো পরিচালিত করছে। ইসরায়েল কোনো প্রকার সামরিক অভিযান না চালিয়েও ইরানের প্রায় আধা ডজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে মোসাদকে ব্যবহার করে। এবার চলুন বিশ্বব্যাপী গোপন মিশন পরিচালিত করে মোসাদের কিছু হত্যাকাণ্ড সম্পর্কে জেনে নেওয়া যাক। মোসাদ প্রতিষ্ঠিত হওয়ার পরে সর্বপ্রথম বিজ্ঞানী হত্যার শুরুটা সম্ভবত ডক্টর আলী মুস্তফা মোশাররফ পাশাকে দিয়ে। সময়টা ১৯৫০ সালের ১৫ই জানুয়ারি। এদিন আরব বিশ্বের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী ডক্টর আলী মুস্তফা পাশাকে গোপন এক মিশনের মাধ্যমে হত্যা করে মোসাদ, যাকে দেখে স্বয়ং আইনস্টাইন জিনিয়াস বলে আখ্যায়িত করেছিলেন। কোয়ান্টাম থিওরি এবং থিওরি অফ রিলেটিভিটিতে ওনার অসামান্য অবদান রয়েছে। ব্যক্তিজীবনে অনেক বই ও গবেষণাপত্র প্রকাশিত করেছিলেন তিনি। কিন্তু এদিন তিনি রহস্যজনকভাবে গুপ্তহত্যার শিকার হন, যা ছিল আরব বিশ্বের প্রথিতযশা বিজ্ঞানীদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা মোসাদের একটি গোপন মিশন। ১৯৫২ সালের ৫ই আগস্ট, সেদিন মিশরের আকাশে ছিল আলো ঝলমলে একদিন। কিন্তু কেউ কি জানত আরেকটু পরেই মিশরের আকাশ জুড়ে অন্ধকার নেমে আসবে? না, সেই অন্ধকার নিকষ কালো রাত্রির নয়। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের এক রাস্তায় মিশরীয় বিজ্ঞানী সামিরা মুসা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু আচমকায় তীব্র বেগে একটি গাড়ি এসে তার গাড়িতে ধাক্কা দেয়। মাদার অফ অ্যাটমিক এনার্জি খ্যাত মিশরীয় বিজ্ঞানী সামিরা মুসা সেই দুর্ঘটনায় পরলোকে যাত্রা করেন।
মিশরে তিনি ইউরেনিয়ামের চেয়ে কম মূল্যে পরমাণু উপকরণ উদ্ভাবনের কাজ করছিলেন, যা ইসরায়েল রাষ্ট্রের জন্য বড় এক হুমকি ছিল। পারমাণবিক প্রযুক্তি থেকে মিশরকে আটকাতে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ এই হত্যাকাণ্ড সংঘটিত করে। সময়টা 1980 সালের 14 জুন। মধ্যপ্রাচ্যে ইরাক তখন উদীয়মান শক্তিধর এক দেশ। ইরাক সে সময় পরমাণু নিয়ে বিস্তর কাজ করছিল। ইরাকের পরমাণু প্রকল্পের প্রধান ডক্টর ইয়াহিয়া আল মাসাদ ইরাকের পরমাণু চুল্লিতে ফরাসি সহযোগিতা নিয়ে আলোচনার উদ্দেশ্যে রাজধানী শহর প্যারিসে গমন করেছিলেন। কিন্তু কে জানত এটাই তার শেষ যাত্রা। প্যারিসে গাড়ি চাপা দিয়ে তাকে হত্যা করা হয়। রহস্যজনকভাবে তাকে হত্যা করা গাড়িটি আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তাই উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে ইয়াহিয়া হত্যার কেসটি তৎকালীন সময়ে আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। ধারণা করা হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, কেননা সেই বছরের শুরুর দিকে ইরাকের আরও বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনকভাবে হত্যা করা হয়। 2007 সালের 15 জানুয়ারি ইরানের পরমাণু বিজ্ঞানী ডক্টর আরদেশি হোসেনপুরকে গোপন এক মিশনের মাধ্যমে হত্যা করে গোয়েন্দা সংস্থা মোসাদ। মৃত্যুর 6 দিন পর আল কুদস ডেইলি তার নিহতের খবর প্রচার করে। প্রথম দিকে তিনি গ্যাস বিষক্রিয়ায় মারা গিয়েছেন বলে ধারণা করা হয়েছিল। ধারণা আরও জোরালো হয় যখন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা কর্মকর্তা সে দেশের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের কাছে এ ঘটনা সত্যতা স্বীকার করেন। ওয়াশিংটনের প্রাইভেট গোয়েন্দা সংস্থা স্ট্র্যাটফোর্ড হোসেনপুরকে মোসাদের টার্গেট ছিল বলে উল্লেখ করেন। 2010 সালের 12 জানুয়ারি ইরানের আরেক নিউক্লিয়ার ও পদার্থবিজ্ঞানী মাসুদ আলীকে তার নিজ বাসায় বোমা ফিট করে হত্যা করে গোয়েন্দা সংস্থা মোসাদ। কোয়ান্টাম মেকানিক্স নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছিলেন এই বিজ্ঞানী। এখন পর্যন্ত একাডেমিক পিয়ার রিভিউ জার্নালগুলোতে তার প্রকাশিত প্রায় 53টি আর্টিকেল রয়েছে। বিজ্ঞানী মাসুদ আলীকে হত্যার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছিল দেশটির সরকার। তবে যুক্তরাষ্ট্র এই অভিযোগ প্রত্যাখ্যান করলেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল ইসরায়েল। 2012 সালের 11 জানুয়ারি তেহরানের রাস্তায় ছদ্মবেশী এক মোটরসাইকেল আরোহীর দেখা মেলে। চোখে তার বিপুল রহস্য, মুখে তার স্পষ্ট ভয় আর আতঙ্কের ছাপ। হঠাৎ তো এসে 32 বছর বয়সী ইরানের পরমাণু বিজ্ঞানী মুস্তফা আহমেদি রোশানের গাড়িতে কিছু একটা ছুড়ে মারে। মুহূর্তেই গাড়িটি তীব্র শব্দে বিস্ফোরিত হয়ে মুস্তফা আহমেদি রোশানের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। মোসাদ আবারও ইরানের প্রখ্যাত একজন বিজ্ঞানীকে হত্যা করতে সক্ষম হয়। 2013 সাল আরববাজনী শহর ইরাকের বাগদাদে তখন ব্যস্ত মানুষের যাওয়া আসা চলছে। হঠাৎই গুলির শব্দে থমকে দাঁড়ায় পুরো শহর। একটু পরেই চারদিকে ভেসে উঠল ইরাকের বিখ্যাত তরুণ নিউক্লিয়ার বিজ্ঞানী মোহাম্মদ আল ফৌজকে বাগদাদ শহরে গুলি করে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে তিনি পেপারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্যাপারে নতুন ফর্মুলা তৈরি করে গিয়েছিলেন। 2018 সালের 21 এপ্রিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে কর্মরত ফিলিস্তিনের রকেট আবিষ্কারক ফাদি মোহাম্মদ আল বাতাসকে হত্যা করে মোসাদ। গাজায় তড়িৎ প্রকৌশল নিয়ে পড়াশোনা করার পর মালয়েশিয়ায় একই বিষয় নিয়ে পিএইচডি করতে এসেছিলেন তিনি। এসব ক্ষেত্রে তিনি বেশ কয়েকটি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশিত করেছিলেন তিনি। মোসাদের হত্যাকাণ্ড এখানেই শেষ নয়। 2018 সালের 13 ফেব্রুয়ারি ফিলিস্তিনি প্রকৌশলী ও কানাডায় পিএইচডি ছাত্র হাসান আলী খায়রুদ্দিন, একই বছরের 25 মার্চ রসায়নবিদ ইমাম হোসেন আল রেজা সহ বিশ্বব্যাপী অসংখ্য বিজ্ঞানী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করেছে মোসাদ। এখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসতে পারে, মোসাদ কেন এভাবে একের পর এক বিজ্ঞানী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে চলেছে, বিশেষ করে মুসলিম নিউক্লিয়ার বিজ্ঞানীরা তাদের অন্যতম প্রধান টার্গেট? এর উত্তর একটাই, সেটা হলো মুসলিম বিশ্ব, বিশেষ করে আরবরা যেন বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে যেতে না পারে এবং কোনোভাবেই যেন পরমাণু শক্তিধর হতে না পারে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো অপারেশন ডেমোক্লিস। অপারেশন ডেমোক্লিসের মাধ্যমে মুসলিম বিজ্ঞানীদের ওপর মোসাদ একচেটিয়া হামলা শুরু করে। ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই তাদের অন্যতম প্রতিপক্ষ ছিল মিশর। এক পর্যায়ে মিশরের জন্য প্রযুক্তিই ছিল একমাত্র উপায়। কিন্তু সে সময় মধ্যপ্রাচ্যে রকেট প্রযুক্তি খুব একটা অগ্রসর ছিল না। তাই মিশরের রকেট প্রযুক্তিকে উন্নত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর রকেট প্রোগ্রামের বিজ্ঞানীদের, যারা কিনা D2 রকেটের কাজ করছিলেন, তাদের এবং ফ্রান্সের রকেট প্রোগ্রামে কাজ করা বিজ্ঞানীদের নিয়ে আসে মিশর। এরপর 1962 সালের জুলাইয়ে রকেটের সফল পরীক্ষা চালানোর পর মিশর সারা বিশ্বের নজরে চলে আসে। এক এক করে কায়রোর রাস্তায় 2টি রকেট প্রদর্শনী করে মিশর। এতে করে নিমিষেই ইসরায়েলের চোখের ঘুম হারাম হয়ে যায়। তারপর থেকেই মিশরের রকেট প্রযুক্তিতে কাজ করা বিজ্ঞানীদের পরিবারকে ক্রমাগত হুমকি দিয়ে তাদেরকে ইউরোপে ফিরে যেতে চাপ সৃষ্টি করে গোয়েন্দা সংস্থা মোসাদ। সেই বছর 27 নভেম্বর মোসাদ রকেট বিজ্ঞানী ওলফগ্যাং পাইলজের অফিসে পার্সেল বোমা পাঠিয়ে বিস্ফোরণ ঘটায়।
গোয়েন্দা সংস্থাটি এখানেই থেমে থাকেনি। মিশরে মিলিটারি হার্ডওয়্যার সরবরাহ করা হেইঞ্জ ক্রুককে জার্মানির মিউনিক থেকে অপহরণ করে ইসরায়েলে নিয়ে কঠোর জিজ্ঞাসাবাদের পর হত্যা করা হয়। এভাবে চলতে থাকায় 1963 সালের শেষের দিকে প্রাণভয়ে আতঙ্কিত হয়ে বিজ্ঞানীরা মিশর ছেড়ে চলে যান। স্থবির হয়ে যায় মিশরের রকেট বিপ্লব। মিশরের মতো একইভাবে সিরিয়া, ইরান, ইরাক, লেবানন, ফিলিস্তিন সহ বিশ্বের বেশ কয়েকটি দেশের অসংখ্য বিজ্ঞানীদের হত্যা করে আসছে মোসাদ। মুসলিমদের পাশাপাশি সেসব দেশে প্রকল্পে অমুসলিম কোনো বিজ্ঞানী কাজ করলে তাকেও মোসাদের নৃশংসতার শিকার হতে হয়েছে। ফিলিস্তিনের সাদামাটা কোনো প্রযুক্তি কর্মীকেও হত্যা করতে বিন্দুমাত্র দ্বিধা করেনি গোয়েন্দা সংস্থা মোসাদ। বিশ্বব্যাপী মোসাদের এমন নৃশংসতায় মুসলিম বিশ্ব হারাতে থাকে একের পর এক বিজ্ঞানী ও নেতৃত্বস্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। স্থবির হয়ে যায় একের পর এক প্রকল্প। শুধু মোসাদ নয়, মোসাদের এসব কাজের পিছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্য দেশগুলো প্রতিনিয়ত মদত দিয়ে যাচ্ছে। বিগত কিছু বছর ধরে মোসাদের প্রধান লক্ষ্য ইরানকে পরমাণু শক্তিধর দেশ হতে যে কোনোভাবে আটকে রাখা। এই লক্ষ্য পূরণে তারা বিগত কয়েক দশক ধরে ইরানের একের পর এক পরমাণু বিজ্ঞানীদের হত্যা করছে। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, বিশ্বব্যাপী মোসাদের এসব হত্যাকাণ্ডগুলো সম্পর্কে আপনি কি ভাবছেন? কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদকে টেক্কা দিয়ে ইরান কি আদৌ পরমাণু শক্তিধর দেশ হতে পারবে? আপনি কি মনে করেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।